Hi friends, good afternoon. Welcome to my Impact channel. আমি সুমন চক্রবর্তী। আমি well experienced teacher কাম author and YouTuber. আজকেও একটা নতুন টপিক এবং নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে পুষ্টি বিপাক ও পরিপাক। এটা সমস্ত 9-10 স্ট্যান্ডার্ডের পড়াশোনা। সো এখানে প্লাস কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এই চ্যাপ্টার থেকে বহু প্রশ্ন আসে। সো আমি চ্যাপ্টারটা অনেক বড়, তো একটা ভিডিওতে পসিবল নয়। তাই জন্য আমি কি করেছি, পার্টটাকে দুটো পার্টে বা তিনটে পার্টে হয়তো ভাগ করলে করতে পারি। আজকে যতটা সম্ভব পড়ানো যায় এই পার্টের পুষ্টির ওপরে ততটা আমি পড়িয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমার সাধ্য মতো। যদি কারোর কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি আরও ভালো মতো যতটা ইজিয়েস্ট প্রসেসে তোমাদের বোঝানো যায় আমি তোমাদের সেটা চেষ্টা করব ডেফিনেটলি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটি প্রথম দেখছো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং আমাদের সঙ্গে চলো। আমাদের বিভিন্ন এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থেকো। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, পুষ্টি কাকে বলে? যে পদ্ধতিতে উদ্ভিদ সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে উদ্ভিদ সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে এবং প্রাণী খাদ্যবস্তুর পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে। তাহলে উদ্ভিদ হচ্ছে দুটো প্রসেস, সংশ্লেষ ও আত্তীকরণ, আর প্রাণী হচ্ছে চারটে প্রসেস, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে এবং খাদ্যের স্থৈতিক শক্তিকে গতীয় শক্তিতে রূপান্তরিত করে, তাকে পুষ্টি বলে। সো এটা হচ্ছে ভেরি সিম্পল একটা পুষ্টির সংজ্ঞা বললাম। আরও অনেক বইতে অনেকভাবে থাকে, বাট এটা আমার মনে হয়েছে যে অনেক ইজিয়েস্ট। ওকে, সো পরের প্রশ্ন বলবো যেটা ভেরি ইম্পর্টেন্ট থাকে, পুষ্টির প্রয়োজনীয়তা। পুষ্টির প্রয়োজনীয়তা বলবো বাছাই করা 5টা। অনেক হয় পুষ্টির প্রয়োজনীয়তা, বাট আমি বেছে যতটা সিলেক্টিভ ওয়েতে করানো যায় সেটাই চেষ্টা করব। তো 5টা বলছি। নাম্বার 1, জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য, যেমন চলন, গমন, রেচন, জনন, এগুলি শারীরবৃত্তীয় কাজ। তো এগুলোর জন্য যে শক্তির প্রয়োজন হয়, আমাদের চলন, গমন, রেচন, জনন, এর জন্য যে শক্তির প্রয়োজন হয় এই শক্তি আমরা পুষ্টি থেকে পাই। নাম্বার 2, দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও বিভিন্ন বিপাক ক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। আজকে সাপোজ বলি দেহের বৃদ্ধি, অর্থাৎ যে ব্যক্তি হয়তো খুব অসুস্থ, শরীর খারাপ, বা তার হয়তো টাইফয়েড হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে, যে কোনো হতে পারে, জ্বর হয়েছে বা সর্দি কাশি, দেখবে চেহারাটা ভেঙে যায়। তখন ডক্টর কি বলেন যে আপনি প্রোটিন জাতীয় খাদ্য খান, ভিটামিন মিনারেলস জাতীয় খাবার বেশি খান, তাতে হবে কি আপনি শক্তি পাবেন। তো শক্তি বা পুষ্টি আসে কিন্তু খাদ্য থেকে। তাই জন্য দেহের বৃদ্ধিও হতে পারে, ক্ষয়পূরণ, আমরা যে ব্যক্তি হয়তো অসুস্থ তার যে শরীর থেকে যে ক্ষয় হয়েছে, মাংসের ক্ষয়, সেগুলো কিন্তু পূরণ করতে পারে একমাত্র পুষ্টি এবং খাদ্যের মাধ্যমে। নাম্বার 3,
পুষ্টির মাধ্যমে জীবের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, একমাত্র পুষ্টির মাধ্যমে, আর কোনো মাধ্যমে পসিবল হয় না। আমরা যদি সুষম খাদ্য, পরবর্তী ভিডিওতে বা এই ভিডিওতেও বলতে পারি যে সুষম খাদ্য যদি ব্যালেন্স ডায়েট যেটা বলে মেনে চলি বা গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়। এই যেমন আমাদের করোনার সময় আমরা অনেক আমার যারা চেনা জানা আছে তারা ওই ভিটামিন সি সাপ্লিমেন্ট খেয়েছে, কারণ ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে অনেকাংশেই কার্যকর। তো অনেকে সাপ্লিমেন্ট খেয়েছে, বাট আমি তাদের বলেছিলাম তখন যে তোমরা ভিটামিন সির সাপ্লিমেন্ট না খেয়ে ভিটামিন সি যাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন আমলকি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, সমস্ত টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়। সো এইগুলো পাতিলেবু হতে পারে, মুসম্বি হতে পারে, তো এইগুলোতে কাঁচা লঙ্কা হতে পারে। তো কাঁচা লঙ্কা আবার যাদের একটু পেটের সমস্যা আছে তাদের অ্যাভয়েড করাটাই বেটার। বাট আমি বলছি যে যার যেটা স্যুট করে, ভিটামিন সি যাতে বেশি থাকে অধিক পরিমাণে, আমলকিতে ভিটামিন সির একটা উৎস বলা যায় আমলকি। সো সেক্ষেত্রে আমি তাদের বলেছিলাম, ইভেন আমি নিজেও ইনটেক করেছিলাম সেই সময়টা ডেইলি ওয়াইজে, যে পেয়ারা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো এগুলো খাওয়া অনেক বেটার মেডিসিন খাওয়া, মানে সাপ্লিমেন্ট খাওয়ার চেয়ে। তো সেই জন্য রোগ প্রতিরোধ গড়ে ওঠে পুষ্টির মাধ্যমে। নাম্বার 4, পুষ্টির মাধ্যমে জীবদেহে খাদ্য সঞ্চিত থাকে, অর্থাৎ আমাদের দেহে যেটুকু খাদ্য আমাদের পুষ্টি গ্রহণ করে, অ্যাবজর্ব হয়, সেটা কিন্তু সঞ্চিত থাকে, আর যেটা অতিরিক্ত আহারটা এক্সট্রাটা আমাদের নির্গমন হয়ে যায়। সো সেক্ষেত্রে এই পুষ্টির মাধ্যমেই জীবদেহে খাদ্য সঞ্চিত থাকে, এবং প্রয়োজনে খাদ্যের অভাব ঘটলে ওই খাদ্য থেকে জীব প্রয়োজনীয় শক্তি আহরণ করে। দেখবে যাদের ফ্যাট হয়, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে এই পয়েন্টটা। যাদের ফ্যাট হয়, ধরো মেদ আছে প্রচুর শরীরে, তাদের হয় কি, তারা ধরো 12 ঘন্টা খেলো না, তখন হয় কি তাদের উইকনেসের পরিমাণটা কম হয়, কেননা তারা যে দেহে শক্তিটা সঞ্চয় করেছে বা খাদ্যটা যে সঞ্চয় করেছে সেইটা থেকে ক্যালোরি বার্ন হচ্ছে সেটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তা বলে সবাইকে মোটা হয়ে যেও না, এটা কখনোই উচিত নয়। বাট আমি এটা এক্সাম্পল থ্রুতে বললাম বিষয়টা। নাম্বার 5, পুষ্টির প্রয়োজনীয়তা। প্রাণীদের ক্ষেত্রে দেহের তাপ উৎপাদনে এবং সংরক্ষণে, আমাদের শরীরে দেখবে একটা ভাইটালিটি বলা হয়, শরীরে কিন্তু একটা তাপ থাকে, যখন তাপটা বেড়ে যায় তখন জ্বর আসে। দেখবে আমরা তাপমাত্রা যে টেম্পারেচার মাপি থার্মোমিটারে, তো তাপমাত্রা নির্দিষ্ট যেটা থাকে আমাদের, সেইটা কিন্তু আমাদের একটা ভাইটাল ফোর্স। তো সেটা সবারই থাকা প্রয়োজন। যদি সেটা মেনটেন করে কে, সংরক্ষণ করে কে, পুষ্টি। তুমি ব্যালেন্স ডায়েটে যদি থাকো, ডেইলি ওয়াইজ তুমি কার্বোহাইড্রেট পরিমাণ যথাযথ খাচ্ছ, প্রোটিন যথাযথ খাচ্ছ, ফ্যাট জাতীয় খাবার যথাযথ খাচ্ছ, ভিটামিন খাচ্ছ, মিনারেলস খাচ্ছ, তো এগুলো যথাযথ পরিমাণ, এমন নয় যে এক্সেসিভ তুমি ফ্যাট খেয়ে ফেললে, তা নয়। এক্সেসিভ প্রোটিন, এক্সেসিভ অ্যাকচুয়াল অতিরিক্ত সবই বিষ, সবটাই খারাপ, সব জীবনে সবই তাই। তো পুষ্টির সংজ্ঞা বললাম, পুষ্টির 5টা প্রয়োজনীয়তা বললাম। এবার আসবো খাদ্য কাকে বলে। একটু বড় হবে ভিডিওটা, কেননা আমি অনেকগুলো পার্ট কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট পার্টটায় পুষ্টি।
খাদ্য কাকে বলে? খাদ্যের সংজ্ঞা যে আহার্য সামগ্রী, এই ওয়ার্ডটা কিন্তু খাদ্যের যে কোনো বইয়ের সংজ্ঞায় দেখবে থাকে। এটার মানে কি? আহার্য সামগ্রী মানে হচ্ছে যে খাদ্য খাওয়া যায়, অর্থাৎ মানেটা কি? মানে হচ্ছে সুষম খাদ্য। অর্থাৎ বিরিয়ানিটাও তো খাদ্য, বাট সেটা কিন্তু অ্যাকচুয়াল সুষম খাদ্যর মধ্যে পড়লো না। বা বিভিন্ন যে স্পাইসি খাবার, মশলা যুক্ত খাবার, সেগুলো সুষম খাদ্য নয়। তাই জন্য বলেছে যে আহার্য সামগ্রী, আহার্য মানে যা গ্রহণ করা যায়, আহারযোগ্য, আহার্য। সো যে আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের পুষ্টি, বৃদ্ধি, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। আর একটা যে প্রসঙ্গে বললাম যখন এক্সাম্পলটা, কোনো ডাক্তারকে আজ অব্দি প্রেসক্রিপশনে দেখবে না লিখে দিতে যে আপনি রোজ বিরিয়ানি খান, লিখবেন না। তার মানে বিরিয়ানি কিন্তু সুষম খাবার নয়, বা এনি কাইন্ড অফ ফাস্ট ফুড সুষম খাবার নয়। সুষম খাবার কি? আমরা ধরো পরিমিত ভাত খেলাম, মুসুর ডাল বা যে কোনো ডাল খেলাম, একটু সবজি খেলাম, মাছ খেলাম, মাছ, মাংস, ডিম, যাই হোক, যার যেটা, সোয়াবিন যেটা খাচ্ছে, তাহলে কি হলো? আমার একটা ব্যালেন্স। আর একটা মরশুমি ফল খেলাম, বাস হয়ে গেল সারাদিনের খাবার। আর তো প্রয়োজন নেই খাবারে। বা একটু স্যালাড খেলো, না খেলে আলাদা ব্যাপার। বাট এইটা হচ্ছে সুষম খাবার, এটাই ডাক্তাররা প্রেসক্রাইব করবেন। এবং হসপিটাল, নার্সিংহোম যদি তুমি কখনো যাও, তোমরা দেখবে এই খাবারই কিন্তু দেয়। পোলাও, বিরিয়ানি, চিলি চিকেন, এগুলো কিন্তু দেওয়া হয় না। সো তাহলে খাদ্যের সংজ্ঞা হচ্ছে যে আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের পুষ্টি হয়, বৃদ্ধি হয়, শক্তি উৎপাদন হয়। অর্থাৎ আমরা পাওয়ার পাই, শক্তি উৎপাদিত হলেই আমরা সারাদিনে যে ক্যালোরিটা ইনটেক করি, সেটাই তো আমরা কাজের মাধ্যমে, ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে কিন্তু আবার তা রিডিউস করে বা বেরিয়ে ইমার্জ হয়। ঠিক আছে? এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যেটা ভারতবর্ষে এখন দেখা যাচ্ছে যে ইমিউন সিস্টেম অনেক কমে যাচ্ছে, যাই জন্য সাপ্লিমেন্ট অনেক মানুষ গ্রহণ করছে। এটা ভালো নয়। তার কারণ মানুষ কিন্তু সাপ্লিমেন্ট কিন্তু কখনোই ভালো হতে পারে না। আমি আজকে বহু ডক্টর কনসাল্ট যখন করি, আমি মানে তাদের সাথে ইন্ট্রো হয়, কথাবার্তা হয়, তারা কিন্তু সবাই এক কথা, যে সাপ্লিমেন্টের দরকার নেই, ওই যথোপযুক্ত খাদ্য গ্রহণ করো, দেখবে দেহে পুষ্টি হবে, শক্তি হবে, ক্ষয়পূরণ হবে, দেহে রোগ প্রতিরোধ, ইমিউন সিস্টেম ধীরে 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 বেড়ে উঠবে। ওকে? সো খাদ্যের প্রকারভেদ, খাদ্যকে আমরা মূলত তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। এক, শর্করা বা কার্বোহাইড্রেট। দুই, আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। তিন নম্বর হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য বা স্নেহ পদার্থ বলে, আমি ফ্যাট জাতীয়ই বলছি। খাদ্যের উৎস প্রথম কে ছিল? নাম্বার 1, শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা কার্বোহাইড্রেটের প্রথম উৎস হচ্ছে চাল বা ভাত, এটাই ধরবো আমরা। চাল, গম, ভুট্টা, আলু, বিট, খেজুর, কলা, মিছরি, পাঠার যকৃৎ ইত্যাদি কিন্তু কার্বোহাইড্রেটের উদাহরণ। বাট পাঠার যকৃৎ কিন্তু অধিকাংশ প্রোটিনেই পড়বে, মিছরি ইত্যাদি। মানে আমি বলতে পারি এইভাবে যে সমস্ত মিষ্টি জাতীয় যেগুলো খাবার, সমস্ত কিছুই শর্করা। এবারে এর মধ্যে তিনটে ক্রাইটেরিয়া ভাগ করলাম। নাম্বার 1, প্রোটিন বা আমিষের উৎস কি কি? নাম্বার 2 ছিল কি? প্রোটিন বা
আমিষের উৎস, আরো ডিটেলে বলবো এগুলো, একটু সংক্ষেপে জাস্ট আমি আউটলাইন গুলো দিচ্ছি। প্রোটিনের বা আমিষের উৎস কি? কার্বোহাইড্রেট বলে দিলাম। নাম্বার 2, প্রোটিন বা আমিষের উৎস কি? মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সোয়াবিন, মটরশুঁটি। প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হাই প্রোটিন। নাম্বার 3, ফ্যাট জাতীয় খাবার ছিল। তো ফ্যাটের উৎস হচ্ছে বাদাম, নারকেল, ঘি, মাখন, মাছ বা মাংসের চর্বি, বা আমরা যে মাছের তেল বলি, সব কিন্তু ফ্যাট জাতীয় খাবার। সমস্ত খাবারটা কিন্তু ফ্যাট জাতীয়। এগুলো কি কি আরেকবার বলে দিচ্ছি: বাদাম, নারকেল, ঘি, মাখন আর মাছ মাংসের চর্বি। এবারে বলছে যে বিভিন্ন প্রকার খাদ্যের পুষ্টিগত গুরুত্ব কি। নাম্বার 1 কে ছিল? কার্বোহাইড্রেট বা শর্করার পুষ্টিগত গুরুত্ব। নাম্বার 1 এখানে 4টে আছে গুরুত্ব। নাম্বার 1, দেহের তাপ শক্তি উৎপাদন এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজন। এগুলো জানা খুবই প্রয়োজন। আমার মনে হয় যে যারা হয়তো বাড়িতেও থাকেন, এগুলো জানলে অনেক কাজে লাগে জীবনে। আমার তাই মনে হয়েছে পার্সোনালি, অনেক কাজে লাগে। তো দেহের তাপ শক্তি উৎপাদন এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজন হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে এটা 1 নম্বর পুষ্টিগত গুরুত্ব হলো। নাম্বার 2, প্রতি গ্রাম শর্করা থেকে 4.1 kcal তাপ শক্তি উৎপন্ন হয়। নাম্বার 3, শর্করা গ্লাইকোজেনে পরিণত হয়ে পেশি ও যকৃতে সঞ্চিত থাকে। অর্থাৎ শর্করা যখনই গ্লাইকোজেনে কনভার্ট হয়, তখনই পেশি মানে মাসেল আর লিভার, যকৃতে কিন্তু সঞ্চিত থাকে। প্রয়োজনে তা, যে গ্লাইকোজেন প্রয়োজনে তা গ্লুকোজে পরিণত হয়ে দেহে তাপ শক্তি প্রদান করে, এই শর্করা। ওকে, নাম্বার 4 লাস্ট, সেলুলোজ জাতীয় খাদ্য কোষ্ঠবদ্ধতা দূর করে। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। দেখো, আমি বলেছিলাম শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎসতে বলেছিলাম খেজুর। খেজুরে কিন্তু কোষ্ঠবদ্ধতা দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, ধরো পটির সমস্যা, তাদের সকালে খালি পেটে খেজুর খেতে বলেন ডক্টর। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আমলকিও তাই, প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার হচ্ছে তন্তু বা সেলুলোজ। এই ফাইবারে আমাদের স্টুলটা ক্লিয়ার হতে সাহায্য করে অনেকাংশে। যদি না তার কোনো অন্য ডিজিজ থাকে, সেক্ষেত্রে সেলুলোজ জাতীয় খাবার খাওয়া প্রত্যেকের উচিত। নাম্বার 2, এটা হলো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব বললাম। নাম্বার 2 ছিল প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব। নাম্বার 1, দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, কোষের গঠন প্রভৃতি প্রোটিন পুষ্টির ফলে হয়ে থাকে। এটা কিন্তু কোষের গঠনেও প্রোটিনের একটা বিরাট ভূমিকা থাকে। নাম্বার 2, এটাও 4টে পৌষ্টিক মূল্য। নাম্বার 2, বিভিন্ন প্রকার উৎসেচক ও হরমোন প্রোটিন থেকেই তৈরি হয়। প্রোটিনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের মানব দেহে অবশ্যই আছে। সব উপাদানেরই আছে, প্রোটিন কিন্তু মাত্রাতিরিক্ত বেশি। তো বিভিন্ন প্রকার উৎসেচক
ও হরমোন প্রোটিন থেকেই তৈরি হয়। নাম্বার 3, প্রোটিন পুষ্টি দেহের তাপ শক্তি উৎপাদন করে। প্রোটিনও কিন্তু আমাদের শরীরে তাপ শক্তি উৎপাদন করে। 1 গ্রাম প্রোটিন দহনে 4.2 kcal তাপ শক্তি উৎপন্ন হয়। নাম্বার 4, অ্যাট লাস্ট, প্রোটিন অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের যোগান দেয়। অ্যামাইনো অ্যাসিডও বলে, অ্যামিনো অ্যাসিডও বলে, যে যেভাবে বলে। তো প্রোটিন অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের যোগান দেয়। ওকে, লাস্ট পার্ট কি ছিল? ফ্যাট। ফ্যাটের পুষ্টিগত গুরুত্ব এখানেও 4টে। নাম্বার 1, ফ্যাট দহনে সর্বাপেক্ষা অধিক পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। অর্থাৎ ফ্যাট যখন গলে যায় বা দহন হয় সেই সময় সবচেয়ে বেশি তাপশক্তি উৎপন্ন হয় ফ্যাট জাতীয় খাবার। 1 গ্রাম ফ্যাট দহনে 9.3 kcal তাপশক্তি উৎপন্ন হয়। নাম্বার 2, প্রাণীদেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাপ তো উৎপন্ন হলো, এবার নিয়ন্ত্রণ কে করবে? ফ্যাট। নাম্বার 3, দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ রক্ষায় সাহায্য করে। আমাদের দেহে যত অভ্যন্তরীণ অঙ্গ আছে, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থিও বলতে পারো, সমস্তকে প্রোটেক্ট করে বা রক্ষা করে ফ্যাট। আর লাস্ট নাম্বার 4, দেহে মেদ রূপে সঞ্চিত থেকে প্রয়োজনে তাপশক্তি উৎপাদন করে। সো এর পরের প্রশ্নটা হচ্ছে, দেহ পরিপোষক খাদ্য ও দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে? দেহ পরিপোষক খাদ্য হচ্ছে যে সকল খাদ্য দেহের বৃদ্ধি, গঠন ও শক্তি উৎপাদনে সাহায্য করে তাকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। তাহলে কি বললাম? যে সকল খাদ্য দেহের বৃদ্ধি, গঠন ও শক্তি উৎপাদনে সাহায্য করে। উদাহরণ: শর্করা, প্রোটিন এবং ফ্যাট। আর দেহ সংরক্ষক খাদ্য কোনটি? যে সকল খাদ্য দেহকে বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে তাদের বলা হয় দেহ সংরক্ষক খাদ্য। এক্ষেত্রে বলে রাখি, সংরক্ষক মানে হচ্ছে রক্ষা করে, রক্ষা করা। সো এইভাবেও মনে রাখতে পারো যে দেহ সংরক্ষক মানেই হচ্ছে যে সকল খাদ্য দেহকে বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে তাদের দেহ সংরক্ষক খাদ্য বলে, যেমন ভিটামিন, খনিজ লবণ এবং জল। এবারে খাদ্য ও পরিপোষকের মধ্যে পার্থক্য কি? খাদ্য হলো যে সকল আহার্য বস্তু জীবের দেহ গঠনে ও শক্তি উৎপাদনে সাহায্য করে তাদের খাদ্য বলে। শর্করা, প্রোটিন এবং ফ্যাটকে খাদ্য হিসেবে ধরা হয়। নাম্বার 2, আর পরিপোষক হলো যে সকল আহার্য বস্তু জীবের মৌলিক ধর্মগুলি পালন করতে সাহায্য করে তাদের পরিপোষক বলে, যেমন ভিটামিন ও খনিজ লবণ। 2 নম্বর পার্থক্য, খাদ্যের পরিপাকের প্রয়োজন হয়, পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় না। নাম্বার 3, সব খাদ্যই পরিপোষক আর সব পরিপোষকই খাদ্য নয়। নাম্বার 4, প্রাণীরা প্রধানত খাদ্য গ্রহণ করে আর পরিপোষক হলো উদ্ভিদরা প্রধানত পরিপোষক গ্রহণ করে। এবারে পরের একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটাও, আমরা খাদ্য গ্রহণ করি কেন? অর্থাৎ প্রয়োজনীয়তা, খাদ্যের প্রয়োজনীয়তা কি? নাম্বার 1, 3টে বলবো।
ইনফরমেটিভ 3টে পয়েন্ট বলবো। নাম্বার 1, আমাদের শারীরবৃত্তীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন তা আমরা খাদ্য থেকে পাই। 2, খাদ্যের মাধ্যমে দেহের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন ও ক্ষয় পূরণ ঘটে। নাম্বার 3, গৃহীত খাদ্য দেহের বিভিন্ন স্থানে সঞ্চিত থাকে। আমরা যে খাদ্যটা খাই তা দেহের বিভিন্ন স্থানে সঞ্চিত থাকে। এই সঞ্চিত খাদ্য থেকে প্রয়োজন অনুসারে শক্তি পাওয়া যায়। আজকের লাস্ট প্রশ্ন বলবো, উপবাসে মানে উপোস করলে দেহের ওজন হ্রাস পায় কেন? উপবাস করলে দেহে খাদ্যবস্তু গৃহীত হয় না, অথচ শারীরবৃত্তীয় কাজগুলি সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন একই থাকে। অর্থাৎ আমি খাবার খাচ্ছি না, বাট আমার যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে বা ভেতরে যে করছে সেগুলো কিন্তু তার জন্য শক্তির প্রয়োজন হয়। এই শক্তি দেহের সঞ্চিত খাদ্য জারণের ফলে, যে খাদ্য আমরা সঞ্চয় করে রেখেছি সেই খাদ্য জারণের ফলে অর্থাৎ শ্বসনের মাধ্যমে উৎপন্ন হয়। একদিকে যেমন উপচিতি বিপাক বন্ধ হয়ে যায়, অপরদিকে অপচিতি বিপাক অর্থাৎ শ্বসন আর রেচন একই হারে চলতে থাকে। তাই উপবাস করলে মানুষের ওজন কমে যায়। সো এতটা ভিডিও থাকলো। পরের ভিডিওতে আমি নেক্সট পার্ট নিয়ে, এর পরের যেগুলো আছে প্রচুর ইলাবোরেট পার্ট, সো পরের ভিডিওতে আমি এই পার্টটা যথাসম্ভব চেষ্টা করব শেষ করার। সো আজকের মতো বিদায় নিলাম, ভালো থেকো।